তোর পাপের দিন শেষ ভণ্ড সাধু। আজ তোর মৃত্যু আমার হাতেই লেখা আছে। এত বড় স্পর্ধা, নে তবে মৃত্যু গ্রহণ কর। ওং হ্রিং ক্রিং ভস্য ভব। নমস্কার বন্ধুরা, রূপকথার জাদুনগরীতে আপনাদের স্বাগত। আজ আমরা যাব এমন এক গ্রামে যার নাম হীরাপুর। নাম হীরাপুর হলে কি হবে, সেই গ্রামের এক কোণে বাঁশবাগানের অন্ধকারে ঢাকা ছোট্ট একটি কুঁড়ে ঘরে বাস করত আমাদের গল্পের নায়ক পবন। পবনের জীবনটা কোনো জাদুর কাঠি দিয়ে সাজানো ছিল না, বরং ছিল অভাব আর অনটনের কাঁটায় ভরা। কিন্তু যার বুকে থাকে সাহস আর মনে থাকে সততা, তাকে কি বিধাতা ফিরিয়ে দিতে পারেন? আসুন শুনে নেওয়া যাক পবনের সেই রোমাঞ্চকর জীবনলিপি। সকাল গড়িয়ে দুপুর হতে চলল, কিন্তু পবনের ঘরের উনুনে আজ আগুন জ্বলে ওঠেনি। ঘরের চাল ফুটো, সেখান দিয়ে রোদ এসে পড়ছে। পবনের অসুস্থ ছোট বোন কুসুম, মেয়েটা জ্বরে ধুঁকছে। আর পবনের মা, তিনি এক মনে ছেঁড়া কাঁথা সেলাই করছেন। হয়তো চোখের জল লুকোতেই তিনি মুখ নিচু করে আছেন। এমন সময় দরজার নড়বড়ে পাল্লা ঠেলে ঘরে ঢুকল পবন। তার হাত দুটো একদম খালি। মা, ও মা। এলি বাবা, মহাজন কি আজ কাজে নিল? কিছু কি জুটল তোর কপালে? মায়ের এই প্রশ্নে পবন মাথা নিচু করে বসে পড়ল। তার বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছিল। না মা, সকাল থেকে তিনটে গ্রাম ঘুরলাম। মহাজন মুখের উপর দরজা বন্ধ করে দিল। বলল, যার নিজের ঘরে খাবার নেই তাকে কাজে নিলে নাকি অলক্ষী আসে। কেউ কাজ দিল না মা, কেউ না। হায় রে কপাল, বিধাতা বোধহয় আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আমি না হয় না খেয়ে থাকলাম, কিন্তু এই জ্বরে ভোগা মেয়েটার মুখে কি তুলে দেব বাবা? ঠিক তখনই ঘরের কোণ থেকে ভেসে এলো এক ক্ষীণ কণ্ঠস্বর। জ্বরের ঘোরে কুসুম ডাকলো তার দাদাকে। দাদা, ও দাদা! পবন ছুটে গেল বোনের কাছে। বোনকে অমন ধুঁকতে দেখে তার চোখে জল এসে গেল। কি হয়েছে বোন? খুব কষ্ট হচ্ছে? গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে দাদা, পেটে খুব খিদে। ভাত চাইবো না, শুধু একটু ভাতের ফ্যান হবে দাদা। বোনের এই কথা শুনে পবনের কলিজাটা যেন ছিঁড়ে গেল। যে ঘরে চালই নেই, সেখানে ফ্যান আসবে কোত্থেকে? পবন ছলছল চোখে মাটির কলসি থেকে গ্লাসে একটু জল ঢালল। বোন রে, ঘরে তো চাল নেই। তুই এইটুকু জল খা, আমি কথা দিচ্ছি কালকে আমি কিছু একটা ব্যবস্থা করবই। কি ব্যবস্থা করবি বাবা? ঘরে যা ছিল সব তো বেচে দিয়েছি। বাবার আমলের ভিটেটুকু ছাড়া আর তো কিছু নেই। কাল আমি সোজা জঙ্গলের ধারের পদ্ম পুকুরে যাব। শুনেছি ওখানে অনেক বড় বড় মাছ থাকে। যদি একটা অন্তত বড় মাছ পাই, হাটে বেচে কুসুমের জন্য ওষুধ আর চাল নিয়ে আসবো। তুমি দেখো মা, কাল আমাদের দিন বদলাবেই। মায়ের মাথায় হাত বুলিয়ে পবন বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইল। সে জানে না কালকের সকাল তার জন্য কি নিয়ে অপেক্ষা করছে। রাত পোহালো, পূব আকাশে সূর্য উঠল নতুন আশা নিয়ে। পবন কাঁধে ছিপ আর হাতে একটা ছোট ঝুড়ি নিয়ে হাজির হলো গ্রামের বড় পুকুর ঘাটে। কিন্তু গরিবের কপালে কি আর এত সহজে সুখ সয়? সেখানে আগে থেকেই বসেছিল গ্রামের কুচক্রী মোড়ল গজানন আর তার চামচা ভোলা। তারা পবনকে দেখে একে অপরের দিকে তাকিয়ে টিটকিরি মেরে হাসতে শুরু করলো। আরে মোড়ল মশাই, দেখুন দেখুন, কে এসেছে মাছ ধরতে? আমাদের পবন বাহাদুর। আরে তাই তো বলি, ও পবন,
তোর যা কপাল, তোর ছিপে কি মাছ উঠবে রে? তোর ছায়া পড়লে তুই পুকুরের জ্যান্ত মাছও ভয়ে মরে ভেসে ওঠে। মোড়ল মশাই, আমি গরিব হতে পারি, কিন্তু আমার ছায়া বিষাক্ত নয়। পেটের দায়ে এসেছি, দয়া করে মস্করা করবেন না। ওরে বাবা, কি তেজ! বলি পেটের দায় এসেছিস তা আমাদের কাজে হাত পাত। মাছ ধরার শখ কেন? হ্যাঁ, বড় পুকুরে মাছ ধরা কি চারটিখানি কথা? যা যা, বাড়ি যা। ঠিক বলেছিস ভোলা। শোন পবন, এই পুকুরে বড় বড় রুই কাতলা থাকে, তারা তোর মতো ভিকিরির বড়শিতে ধরা দেবে না। হ্যাঁ, তুই বরং জঙ্গলের ওই পচা ডোবায় গিয়ে ব্যাং ধর, কুনো ব্যাং, ওটাই তোর কপালে জুটবে। গজানন আর ভোলা হো হো করে হাসতে লাগলো। পবনের ইচ্ছা করছিল প্রতিবাদ করতে, কিন্তু সে ঝগড়া করতে আসেনি। সে নীরবে ছিপ গুটিয়ে উঠে দাঁড়ালো। আপনারা বড় মানুষ, আপনাদের মুখে এসব মানায়। তবে মনে রাখবেন মোড়ল মশাই, দিন সবার সমান যায় না। আজ আমি যাচ্ছি, কিন্তু যেদিন ফিরবো সেদিন মাথা উঁচু করে ফিরবো। অপমানের বোঝা কাঁধে নিয়ে পবন গ্রামের লোকালয় ছেড়ে জঙ্গলের দিকে হাঁটা দিল। পবন হাঁটতে হাঁটতে গ্রামের শেষ প্রান্তে জঙ্গলের ভিতরে এক পুরনো দিঘির পাড়ে এসে পৌঁছালো। চারিদিকে বড় বড় গাছের জঙ্গল, দিঘির জল কালো এবং শান্ত। পরিবেশটা বেশ গা ছমছমে, কিন্তু পবনের মনে ভয় নেই। আছে শুধু বনের জন্য কিছু করার জেদ। সে ছিপ ফেলে ঠায় বসে রইল। দুপুর গড়িয়ে বিকেল হলো, কিন্তু মাছের দেখা নেই। খিদেই পবনের পেট মোচড় দিচ্ছে। ঠিক যখন সে আশা ছেড়ে দিচ্ছিল, তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। হঠাৎ দিঘির জলে একটা বড় সড়ো আলোড়ন উঠল। পবনের ছিপ টুপ করে ডুবে গেল জলের গভীরে। পবনের চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে সর্বশক্তি দিয়ে ছিপে টান দিল। জল তোলপাড় করে ডাঙায় উঠে এলো এক অদ্ভুত দর্শনের মাছ। সাধারণ মাছ নয়, রূপালী রঙের, যা বিকেলের রোদে চকচক করছে। যাক, ভগবান মুখ তুলে চেয়েছেন। এত সুন্দর মাছ, এটা জমিদার মশাইয়ের কাছে নিয়ে গেলে নিঘাত একটা সোনার মোহর পাওয়া যাবে। কুসুমের চিকিৎসা হবে। পবন যেই না মাছটাকে ধরার জন্য হাত বাড়ালো, অমনি সে চমকে উঠল। মাছটি মানুষের গলায় কথা বলে উঠল, না না, আমাকে মেরো না ভাই। ও ভাই পবন, আমাকে মেরো না। এ এ আমি কি দেখছি? মাছ কথা বলছে। আমি কি স্বপ্ন দেখছি নাকি নাকি এটা কোনো মায়া? ভয় পেও না পবন, আমি সাধারণ মাছ নই। আমি এই দিঘির যক্ষিণী। এক ঋষির অভিশাপে আমি মাছ হয়ে আছি। আমাকে যদি তুমি প্রাণে না মারো, তবে আমি তোমার বড় উপকার করব। আরে, আমার বোন একটু সজ্জা, আমার টাকা দরকার। তোমাকে ছেড়ে দিলে আমি কি পাবো? আমি কি তোমার গল্প দিয়ে বোনের দেবে যাবো নাকি? হ্যাঁ, বিশ্বাস রাখো, তুমি যা চাইছো তার চেয়েও অনেক বেশি পাবে। আমাকে জলে ছেড়ে দাও। আমি তোমাকে এমন এক গুপ্ত রহস্যের কথা বলবো, যা তোমার ভাগ্য বদলে দেবে। পবনের মনটা ছিল খুব নরম। সে কিছুক্ষণ মাছটির দিকে তাকিয়ে রইল। তারপর দীর্ঘশ্বাস ফেলে মাছটিকে আলতো করে জলে ভাসিয়ে দিল। যাও, তোমাকে ছেড়ে দিলাম। কারোর প্রাণ নিয়ে আমি নিজের বোনের প্রাণ বাঁচাতে পারবো না। জল ফিরে পেয়ে মাছটি লেজ নাড়িয়ে পবনের দিকে তাকালো এবং ফিসফিস করে গোপন সত্যটি বলল, তুমি খুব দয়ালু পবন। শোনো, আসল কথা বলি। গ্রামের জমিদার বাড়িতে যে এখন গদিতে বসে আছে, সে আসল জমিদার প্রতাপ রায় নয়। সে এক মায়ারূপী কাপালিক তান্ত্রিক। সে আসল জমিদারকে বন্দি করে রেখেছে, আর তার মেয়ে কমলিনীকে জাদু বলে পায়রা পাখি বানিয়ে খাঁচায় আটকে রেখেছে। কি বলছো তুমি? আমাদের জমিদার মশাই নকল? হ্যাঁ, তুমি যদি উত্তর দিকের গভীর জঙ্গলের পোড়ো শিব মন্দিরে যাও, সেখানে দেখবে সেই
পায়রা পাখি। তাকে উদ্ধার করতে পারলে জমিদারের মেয়ে তোমায় অনেক ধন সম্পত্তি দেবে। কিন্তু সাবধান, ওই কাপালিকের প্রাণ ভোমরা আছে তার কোমরের বিছার মধ্যে বসানো এক লাল পাথরে। ওই পাথর ভাঙতে পারলেই সে মরবে। মাছের কথা শুনে পবনের মাথার মধ্যে যেন বিদ্যুৎ খেলে গেল। সে বুঝতে পারল কেন গত কয়েক বছর ধরে জমিদার মশাই প্রজাদের উপর এত অত্যাচার করছেন। তবুও নিজের চোখে বিশ্বাস করানোর জন্য এবং শেষ চেষ্টা হিসেবে পবন ছুটল জমিদার বাড়িতে। সেখানে গিয়ে দেখল এক অন্য দৃশ্য। নকল জমিদার রক্তচক্ষু নিয়ে গদিতে বসে আছে। তার হাবভাব যেন কোনো রাক্ষসীর মতো। হুজুর, ধর্মাবতার, আমি পবন। আমার বোনটা খুব অসুস্থ। কিছু টাকা যদি ধার দিতেন, আপনার জমিতে সারা জীবন বেকার খেটে শোধ করে দিতাম। কে রে, অসময়ে কেন বিরক্ত করছিস? টাকা 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 কি তোর বাপের সম্পত্তি? হ্যাঁ হুজুর, আগে তো আপনি গরিবদের সাহায্য করতেন। আপনার বাবা কত দান ধ্যান করতেন। আজ কেন এত নিষ্ঠুর হচ্ছেন হুজুর? পবনের মুখে এই সত্য কথা শুনে নকল জমিদার তেলে বেগুনে জ্বলে উঠল। চুপ কর বেয়াদব, মুখে মুখে তর্ক। এই, কে আছিস? একে চাবুক মেরে বের করে দে। আর শোন, আজ থেকে এ গ্রামে ঢোল পিটিয়ে দে। কেউ যদি আমার প্রাসাদের দিকে তাকায়, তার চোখ আমি উপড়ে নেব। প্রহরীরা পবনকে ধাক্কা দিয়ে বের করে দিল। পবন ধুলো ছাড়তে ছাড়তে উঠে দাঁড়ালো। তার মনে এখন আর ভয় নেই, আছে প্রতিবাদের আগুন। সে মনে মনে প্রতিজ্ঞা করল এই শয়তানের মুখোশ সে খুলবেই। কিন্তু সাধারণ এক গ্রাম্য যুবক হয়ে পবন কি করে লড়বে ওই মায়াবী তান্ত্রিকের সাথে, যার হাতের ইশারায় মানুষ পাথর হয়ে যায়? পবন ছুটল গ্রামের শেষ প্রান্তে বটতলার সাধু বাবার কাছে। সাধু বাবা তখন ধ্যানে মগ্ন। পবন গিয়ে তার পায়ে আছড়ে পড়ল। বাবা, আমাকে বাঁচান, আমাকে শক্তি দিন। আমি এই শয়তানকে শেষ করতে চাই। আমার বোনকে বাঁচাতে চাই, আমার গ্রামকে বাঁচাতে চাই আমি। আমি জানতাম তুই আসবি পবন। তোর মনে অনেক সাহস, কিন্তু ওই কাপালিকের কালো জাদু বড়ই ভয়ঙ্কর। গায়ের জোরে তাকে হারানো যাবে না বাবা। তাকে হারাতে হবে বুদ্ধি আর বিশ্বাস দিয়ে। তবে উপায়? আমি কি হার মেনে নেব? না, এই নে আমার ঝুলি থেকে এক শিশি তুলসী জল আর এই মন্ত্রপুত রক্ষা কবচ। মন্দিরে ঢোকার আগে এই জল নিজের গায়ে ছিটিয়ে নিবি। মনে রাখবি, যতক্ষণ তোর শরীর পবিত্র থাকবে, কোনো আগুনের গোলা তোকে স্পর্শ করতে পারবে না। আর তাকে মারবো কি করে বাবা? মাছটি ঠিকই বলেছে, তার সমস্ত শক্তি লুকিয়ে আছে তার কোমরের ওই লাল পাথরে। ওই পাথর ভাঙতে পারলেই তার মরণ হবে। কিন্তু সাবধান পবন, সে তোকে নানান মায়ায় ভোলাতে চাইবে। তুই কি প্রস্তুত? আমি প্রস্তুত বাবা। সত্যের জন্য আমি প্রাণ দিতেও রাজি আছি। সূর্য ডুবে গিয়ে অমাবস্যার অন্ধকার নেমে এলো। ঝিঝি পোকার ডাক আর পেঁচার চিৎকারে জঙ্গল হয়ে উঠল বিভীষিকাময়। বুক ভরা সাহস নিয়ে পবন এগিয়ে চলল সেই অভিশপ্ত পোড়ো মন্দিরের দিকে। মন্দিরের সামনে পৌঁছাতে সে দেখল এক অদ্ভুত দৃশ্য। মন্দিরের ভেতর থেকে ভেসে আসছে সবুজ আলো। পবন গায়ে সাধু বাবার দেওয়া জল ছিটিয়ে ভেতরে প্রবেশ করল। মন্দিরের ভেতরে এক সোনার খাঁচায় ছটফট করছে এক পায়রা পাখি, আর তার উল্টো দিকে যজ্ঞের আগুনের সামনে বসে মন্ত্র পাঠ করছে সেই জটাধারী ভয়ঙ্কর কাপালিক। কে আছো? বাঁচাও, পালাও এখান থেকে যুবক, ও জেগে উঠলে তোমাকে ভস্ম করে দেবে। আমি তোমাকে বাঁচাতে এসেছি কমলিনী বোন, ভয় পেও না, ভয় পেও না।
হঠাৎ বিকট অট্টহাসিতে মন্দির কেঁপে উঠল। কাপালিক তার রক্তবর্ণ চোখ মেলে তাকালো পবনের দিকে। কে রে তুই, তুচ্ছ মানব? এসেছিস আমার যজ্ঞ ভণ্ডুল করতে? আজ তোকে দেই আমি আমার যজ্ঞ পূর্ণ করব। তোর পাপের দিন শেষ ভণ্ড সাধু। আজ তোর মৃত্যু আমার হাতেই লেখা আছে। এত বড় স্পর্ধা? নে তবে মৃত্যু গ্রহণ কর। ওং হ্রিং ক্রিং ভস্য ভব। মন্ত্র পড়ার সাথে সাথে কাপালিক তার হাত থেকে আগুনের গোলা ছুঁড়ে মারল পবনের দিকে। পবন ভয়ে চোখ বন্ধ করে ফেলল। কিন্তু এ কি, আগুনের গোলা পবনের গায়ে লাগার আগেই ধোঁয়া হয়ে মিলিয়ে গেল। সাধু বাবার পবিত্র জল তাকে রক্ষা করেছে। এ কি, আমার মন্ত্র কাজ করছে না কেন? তুই সাধারণ মানুষ নস। কে কে তুই? আমি এক ভাইয়ের ভালোবাসা আর এক মায়ের আশীর্বাদ। তোর কোনো কালো জাদুই আজ খাটবে না রে। শুরু হলো এক অসম লড়াই। কাপালিক শূন্যে ভেসে পবনকে আক্রমণ করতে লাগলো। পবন মন্দিরের ধামের আড়ালে লুকিয়ে নিজেকে বাঁচাতে লাগলো। হঠাৎ পবনের নজর গেল বেদির ওপর রাখা এক ত্রিশূলের দিকে। সে এক দৌড়ে গিয়ে ত্রিশূলটা তুলে নিল। কাপালিক তখন তাকে ধরার জন্য তেড়ে আসছে। পবন, ওর কোমরে ওই লাল পাথরটা লক্ষ্য করো। পবন আর দেরি করল না। সে বুদ্ধি করে মেঝের উপর দিয়ে গড়িয়ে গিয়ে কাপালিকের পায়ের নিচ দিয়ে সজোরে ত্রিশূল দিয়ে আঘাত করল তার কোমরের বিছাতে। এক বিকট টং শব্দে লাল পাথরটা ভেঙে চুরমার হয়ে গেল। আর সাথে সাথেই কাপালিকের সেই ভয়ঙ্কর গর্জন। না না, আমি শেষ। দেখতে দেখতে কাপালিকের শরীর কালো ধোঁয়ায় ঢেকে গেল। পাপের বিনাশ হলো। আর সাথে সাথেই ঘটল সেই জাদুর মুহূর্ত। খাঁচাটা খুলে গেল। পায়রা পাখিটি এক ঝলক আলোর মধ্যে দিয়ে পরিবর্তিত হয়ে গেল এক অপূর্ব সুন্দরী কিশোরীতে। ইনি জমিদারের মেয়ে কমলিনী। তুমি দেবদূত, তুমি আমাকে নরক থেকে উদ্ধার করলে, কিন্তু আমার বাবা? চলুন, মাছ বলছিল আপনার বাবাকে এখানে কোথাও আটকে রাখা হয়েছে। পবন আর কমলিনী মিলে মন্দিরের পেছনের গোপন কুঠুরির তালা ভাঙল। সেখানে অন্ধকার ঘরের কোণে শিকল দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া গেল আসল জমিদার প্রতাপ রায়কে। তিনি দুর্বল কিন্তু জীবিত। বাবা ও মেয়ের মিলনে এক আবেগঘন পরিবেশ তৈরি হলো। ভোরের আলো ফুটতেই সারা গ্রামে খবর রটে গেল। গ্রামের মানুষ ছুটে এলো জমিদার বাড়িতে। আসল জমিদার সিংহাসনে বসেছেন, পাশে পবন আর কমলিনী। আর নিচে হাত জোর করে দাঁড়িয়ে আছে অপরাধী গজানন আর ভোলা। পবন, তুমি যা করেছো তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তুমি শুধু আমার মেয়ে বা আমার প্রাণ বাঁচাওনি, তুমি পুরো গ্রামকে বাঁচিয়েছো। বলো, তুমি কি পুরস্কার চাও? হুজুর, আমি গরিব মানুষ, সম্পত্তি দিয়ে কি করব? শুধু আমার বোনের চিকিৎসা আর দুবেলা দুপুটো ভাতের জন্য যদি ব্যবস্থা হতো তাতেই আমি খুশি হতাম। সামান্য চাওয়াটা আর একটা সীমা থাকে পবন। আজ থেকে আমার অর্ধেক সম্পত্তির মালিক তুমি। আর এখানেই শেষ নয়, তোমার বোন কুসুমের চিকিৎসার দায়িত্ব আমার। সে খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবে, দেখো। পবনের সততা আর সাহসের জয় হল। গজানন মোড়ল পবনের কাছে ক্ষমা চাইল। পবন তাকে ক্ষমা করে দিয়ে বুঝিয়ে দিল, বড় মন থাকলে গরিবও রাজা হতে পারে। বন্ধুরা, দেখলে তো, সততা আর সাহস থাকলে পোড়া কপালও জাদুর মতো বদলে যেতে সময় লাগে না। আজকের গল্প এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রূপকথার সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।